মাইরা ইনায়ার ঘরে এসে ইনাইকে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ার সামনে অনেকগুলো চকলেট দেখে মাইরা ভুরু কুঁচকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়ার হাতের চিরকুট মাইরার দিকে এগিয়ে দিলে মাইরা দেখে বলে, আয় হায় আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে বলে, কচু। মাইরা অবাক হয়ে যায়। কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক না, কিন্তু এখানে বলেছে ফিরে এসেছে। মানে আগে ছিল, তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তাই না? আরে না রে বোন, এই লোক চরম বেয়াদব। মাইরা মুখে হাত দিয়ে বলো, বখাটা ছেলে তোমাকে ডিস্টার্ব করছে। দাঁড়াও, আমি তোমার ভাইকে বিচার দিচ্ছি। ইনায়া মাইরার দিকে তাকিয়ে বলো, তুমি যাবে ভাইয়ের কাছে? মাইরা আমতা আমতা করে বলো, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু অদ্ভুত আচরণ করে বুঝলে। থাক, যাব না। ইনায়া হেসে বলো, বিচার দিয়ে লাভ নেই, এই বখাটে উন্নত মানের। কি বলো সত্যি? ভাইয়ের ফ্রেন্ড। মাইরা বিছানার উপর পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলে, এইবার বুঝলাম আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনায়া একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলো, পাগলি মেয়ে, সে আমার উঠবি। মাইরা অবাক হয়ে বলো, আমার মনে হচ্ছে তুমি সে বখাটে ছেলে উর্বিকে ভিতরে ভিতরে পছন্দ করো, উপরে উপরে ভাব নিচ্ছ। মাইরার কথায় ইনায়া থতমত খেয়ে তাকায়। কি ধরিবাস মেয়ে মাইরা। মাইরা হেসে বলে, তোমার আমাকে বাচ্চা ভাবলো, আমি কিন্তু অনেক বুঝি বুঝলে। আসলে লোকটা বখাটে, নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? ইনায়া অবাক হয়ে তাকায় মাইরার দিকে, চকলেটে একটা কামড় বসিয়ে বলে, তুমি যা ভাবছো তাই, কিন্তু ওই লোকটা ভাইয়ের মতো গম্ভীর। ভাইয়াকে মানা যায়, কিন্তু বরকে না। মাইরা হেসে বলো, ওদের মন ভালো হয়। ইনায়া ভুরু কুঁচকে বলো, তুমি কিভাবে জানলে? তোমার ভাইয়ের মন ভালো না? ভাইয়া তো খারাপ না, শুধু তোমার সাথেই কেন এমন করে বুঝি না। মাইরা মাথা নিচু করে মলিন মুখে বলে, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা জোর করিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না। আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়া উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মায়ের কথা শুনে ইনায়া অবাক হয়ে তাকায় মায়ের দিকে। মায়েরা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে। তার সে রাগ থেকে ধূপধাপ দু একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। ইনায়া চোখ ভিজে গিয়েছে মাইরার কথা শুনে, মৃদু হেসে বলে, তুমি নিজ ইচ্ছে বিয়ে করেছিলে ভাইয়াকে? মাইরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, হ্যাঁ আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য। কিন্তু তোমার ভাইয়ের চুল বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো। কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। আমি ভেবেছিলাম 50-60 বছরের কারোর সাথে আমার বিয়ে হয়েছে। সে জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে অবাক হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনায়া নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়ের রাগ বেশি। তুমি কিছু মনে করো না মাইরা, ভাইয়া এমনিতে খুবই ভালো, শুধু তোমার ক্ষেত্রেই কেমন যেন বুঝতে পারছি না। মাইরা মন খারাপ করে বলে, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটা ঠিকই আছেন। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো, এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি বুঝলে। ইনায়া চুপ করে রইল। মাইরা নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলে, আপু, চকলেটগুলোকে খেতে পারি? ইনায়া রেগে বলে, তুমি পারমিশন কেন নাও মাইরা? বড় বোন বলো, অথচ পরদের মতো আচরণ করো। মাইরা ফটাফট চকলেটের প্যাকেট চিরে হেসে বলে, এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছাবে না। ইনায়া হেসে বলে, না থাকলে তোমার কান টানবো। তুমি বড় বোনের কান মলা খাবে। মাইরা হাসতে লাগলো। ইনায়াও হাসলো মাইরার দিকে তাকিয়ে। মাইরা মেয়েটাকে 90% সময় বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক বেশি বড় লাগে ইনায়ার কাছে। মাইরা ফিজিক্স বই নিয়ে বসে আছে। তার মাথা কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সব গুলে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনায়ার ঘরে গেল। ইনায়া ফোন স্ক্রল করছিল। মাইরাকে বই হাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মাইরা?
মাইরা মনমরা হয়ে ইনায়ার পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়েছিলাম, এখন কেমন যেন ঘুলিয়ে যাচ্ছে। ইনায়া মাইরের বই নিয়ে উল্টে পাল্টে দেখলো, এরপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলল, ভাইয়া পারবে। জাহারা আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল। মাইরে ভুরুকুসকে বলো, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে। নো প্রবলেম, এসো। মাইরা দ্রুত বলে, না না আপু, দরকার নেই। তোমার ভাইয়া থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা ভালো। ইনায়া অসহায় মুখ করে বলো, মাইরা, ভাইয়া কিছুই বলবে না। উল্টে তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দেবে। মাইরা বিছানা থেকে নেমে বলে, তুমি তোমার ভাইকে চিনতেই পারোনি আপু। ধরো আমি ওনার সামনে পড়তে বসেছি, এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি তোমায়। ওয়েট। এরপর দুহাত কোমরে রেখে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ালো। ডান হাত উঁচিয়ে গম্ভীর মুখের অ্যাক্টিং করে বলে, ব্লা ব্লা ব্লা, স্টুপিড, ব্লা ব্লা, ইডিয়েট, ব্লা ব্লা ব্লা, ইডিয়েট, স্টুপিড। বুঝেছো? স্টুপিড। ইনায়া চোখ বড় বড় করে মাইরার দিকে তাকিয়ে আছে। মাইরা হঠাৎই হাত এগিয়ে থাপ্পড় মারার ভঙ্গি করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবে, স্টুপিড। ইনায়া তবদা খেয়ে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস ফেলে। এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝেছ আপু? বোঝনি তো? বুঝবে কি করে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথা বলতে পারে না, বুঝলে? এত এত স্টুপিড আর ইডিয়েটের মাঝে পড়ার লাইনই খুঁজে পাবো না। বুঝবো কি করে বলো? আসলে তোমার ভাই একটা গোয়ান্ডার। অনুভূতি নেই, জানো? সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়েকশনই নেই। আরে মানুষকে মশা কামড় দিলেও তো একটু আউ করে, ওই লোকটা তাও নয়। কি একটা অবস্থা। ইনায়া চোখ বড় বড় করে থেমে থেমে বলে, ভাইয়া। মাইরা বাম হাত কোমরে রেখে ডান হাতে কপালে একটু আলতো থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ আপু, তোমার ভাইয়ের কথাই তো বললাম। ইনায়া ডোক গিলে বলে, তোমার পিছনে ভাইয়া। ইনায়ের কথা শুনে মাইরের মুখ শুকিয়ে যায়, মুহূর্তেই মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে তাকালে দেখলো তার থেকে দুহাত দূরত্বে ইরফান দাঁড়িয়ে আছে। মাইরা ডোক গিলে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মাইরার পানে গম্ভীর গলায় বলে, তোমাকে থাপড়াতে। সাথে সাথে মাইরার দুহাত দুগালে চলে যায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, না, আমি ওসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হলো, ইনায়ের দিকে তাকিয়ে বলে, ফাইজের কল রিসিভ করবে। ইনায়া মাথা নিচু করে থাকলো, কিছুই বলল না। ইরফান ধমকে বলে, কথা কানে গিয়েছে? ইনায়া মাথা উঁচু করে মুখ বাঁকায়, ওপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মাইরার দিকে তাকিয়ে বলে, আমার ঘরে এসো। মাইরে কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিব তাই, ইডিয়েট। কথাটা বলে গটগট পায়ে ইনায়ার ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া মাইরার দিকে বই এগিয়ে দিয়ে বলে, ভাইয়ের ঘরে যাও, বুঝিয়ে দিবে। মাইরা মাথা দুদিকে নাড়িয়ে বলে, না আপু, শুনলে না, তোমার ভাই আমাকে মারবে বলে যেতে বলেছে। ইনায়া বই নিয়ে বিছানা থেকে নেমে বলে, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দেবে এজন্য যেতে বলেছে, মারলে এখনই মারতো। মাইরা ভাবলো তাও ঠিক। অতঃপর ইনায়া হাত ধরে বলো, তুমি আমার পাশে বসে থাকবে, আচ্ছা? ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মাইরা। ইনায়াকে দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। মাইরা তখনকার তার বলা কথাগুলো শুরু থেকে ভাবছে। সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গালে। ইনায়া হাই তুলছে বারবার। রাত বাজে 11টা। এদিকে মাইরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ঘুমে পড়ে যাবে মনে হচ্ছে। মাইরার পাশে বসার সুযোগ তার হবে না, এখন তাকে ঘুমাতে হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরের দরজা বাঁ হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মাইরাকে ঘরের ভেতরে ধাক্কা দেয়। মাইরা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে মাইরা হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের উপর। মাইরার পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইনায়াও এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায়। ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে, সারা রাত এভাবেই থাকার ইচ্ছে নিয়ে এসেছো, স্টুপিড? মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। ইরফানের পরনের শার্ট নেই। মাইরা এদিক ওদিক তাকিয়ে বলে, আপনার জামা কাপড় নেই। ইরফান কফির মগে চুমুক দেয়, কিছু বলে না। মাইরার মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিছু হবে না। এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছে নেই। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান তার আগেই এগিয়ে গিয়ে তার ঘরের দরজা লক করে দেয়।
মাইরা থতমত খেয়ে তাকায়। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে, কাম। মাইরা এগিয়ে গেল। সোফার ছোট টুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলো, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরব না। ইরফান মাইরের কথা পাত্তা দিল না। বই উল্টে পাল্টে দেখে রেগে বলে, জীবনে বই খুলেছিলে? মাইরা আমতা আমতা করে বলে, হ্যাঁ আমি পড়েছি, শুধু দাগাইনি। এর পিছনে একটা মহৎ কারণ আছে, আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করে করা কাজকে সম্মান করতেই বইটা নতুন রেখেছি, বুঝলেন? একটাও দাগ লাগতে দেয়নি। ইরফান বিরক্ত হয়ে মাইরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকের স্বরে বলল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর, আর তুমি ফাজলামো করছো এখনো। ইরফানের ধমকে মাইরা কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্ট খালি গায়ে পড়ায়? আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাজলামো করছেন। ইরফান রাগে হাতের বই ছুঁড়ে মারল। মাইরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল। বা হাতে ঘাড় ডলে খানিক চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলে, শিট। মাইরা ডোক গিলে আবারও আগের জায়গায় বসে, মুখে হাত দিয়ে আছে। কথা বলা যাবে না। সে মুখ খুললে যে ব্রেক থাকে না। ইরফান একটা জেল পেন নেয়, সাথে একটা খাতা মেলে মাইরাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করলো। মাইরা ভীষণ মনোযোগী হয়ে শুনছে। বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াসভাবে বোঝাচ্ছে। মাইরা আড়ালে একটু হাসে। ইরফানের দিকে তাকিয়ে বিড়বিড় করে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো। আয় হায়, আমার তো কপাল খুলে গেল রে। সে সময় ইরফান মাইরার দিকে বুড়ো কুচকে তাকায়। মাইরাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বুম হয়ে যায়। এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে, আর সে একা একা কথা বলছে। ধমকে বলে ওঠে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা থতমত খেয়ে বুকে থুতু দিয়ে বলে, কিছু না কিছু না। ইরফান আড়াআড়িভাবে দুহাত গুজে গম্ভীর গলায় বলে, বোঝাও। মাইরা অসহায় মুখ করে খাতার দিকে তাকায়। একটুর জন্য মনোযোগ দেয়নি, তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল। ইরফান রেগে বলে, কিছু বলেছি আমি? মাইরা খাতার দিকে তাকায়। বর্তনীর অধ্যায় এটা। সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের আঁকাবাঁকা চিত্র। মাইরা তো এসে ভুলে গিয়েছিল বলে এসেছিল, কিন্তু এই জায়গায় এসে মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, বিসমিল্লাহ। ইরফান বুড়ো বলে, হোয়াট? মাইরা মেকি হেসে বলে, প্রিপারেশন নিলাম। শুনুন, আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখজোড়ার এক টিচার তার স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপিড, ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। এভাবেই সেই লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে। এটাই হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে। মাইরা ডোক গেল। আমতা আমতা করে বলে, উদাহরণস্বরূপ, আপনি লালিত চোখের অধিকারিণী টিচার, আর আমি সেই অসহায় প্যারাময় স্টুডেন্ট। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখ অস্বাভাবিক শক্ত। মাইরা আবারও আমতা আমতা করে বলো, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথা বলেছি, আর বিজ্ঞান মানেই যুক্তি। যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না, আমিও বলিনি। ইরফানের রাগে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের উপর একটা পাঞ্চ মারে। মাইরা কেঁপে উঠে দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রাগে মাথা চুল টেনে ধরল, আর নিতে পারছে না এই বাচালকে। মাইরা বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে, আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে মাইরার পিছনে গিয়ে দাঁড়ায়। মাইরা বুঝতে পেরে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মাইরাকে তার দিকে ফেরায়। মাইরার চোখে পানি জমে গিয়েছে। ইরফানের রাগ দেখে মেয়েটা এত ভয় পাচ্ছে, না জানি তাকে কি করবে। মাইরা ইরফানের লাল চোখ দেখে আবারও চোখ সরিয়ে নেয়। ইরফান কিছুই বলল না। মাইরার হাত ধরে টেনে এনে জোর করে সোফায় বসালো। এরপর মাইরার গা ঘেঁষে সেও বসলো। টেবিলের উপর থেকে স্কচ টেপ নিয়ে খুবই শান্তভাবে মাইরার মুখে লাগিয়ে দিল। মাইরা বাধা দিতে চায়। ইরফান মাইরার দুহাত পিছনে নিয়ে তার বা হাত দিয়ে শক্ত করে ধরে রাখে।
মাইরা ঘাড় বাঁকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্তস্বরে বলে, সব কমপ্লিট করে তবে ঘরের বাইরে পা রাখবে, দ্যাটস ফাইনাল। মাইরা অবাক হয়ে চেয়ে থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুলতে ইরফানের মুখের বাঁ পাশটাই তার চোখে পড়ে। ইরফান গাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকিয়ে রেগে বলে, আমার মুখে বোঝাচ্ছি স্টুপিড। মাইরা চোখ সরিয়ে নেয়, তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মাইরার মুখ থেকে স্কচটেপ খুলে দেয়, তবে হাত ছাড়ে না। মাইরা আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে রাখে। ইরফান চুপচাপ বোঝানো শুরু করে। ভার্সিটি ক্লাস শেষে ফারাহ ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটলে ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়। ইরফান উল্টো ঘুরে ফারাহকে দেখে সালামের উত্তর নেয়, অতঃপর বলে, ফাইজ কোথায়? ফারাহ মাথা নাড়িয়ে বলে, ভাইয়া আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। ফারাহ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলে এগিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না, বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়। কার জন্য অপেক্ষা করছো? ফারাহ রাস্তার দিকে তাকিয়ে বলে, ভাইয়া। কথাটা বলে কয়েক হাত দূরত্ব থেকে শুদ্ধ ডাকে, এই যে মেয়ে, এসো। ফারাহ বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সাথে সাথে তার পাশের মেয়েটা অবাক হয়ে বলে, এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারাহ হাত নেড়ে বলে, আসছি ভাই। তখনই শুদ্ধ ফারাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। ফারাহ এর পাশের মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুদ্ধ বুড়ুকুচকে বলে, লেট করছো কেন? ফারাহ মাথা নিচু করে বলো, কেন ডাকছেন? শুধু ফারাহের দিকে আরেকটু এগিয়ে এসে বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। ফারাহ মাথা নিচু করেই বলে, মানুষকে অকারণে ব্লেম না দেওয়াই ভদ্রতা। শুধু ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো। গতকাল ইরফানের উপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেরা কথা বলেছে, অমনি আর তাকাচ্ছে না। গলা ঝেড়ে গম্ভীর গলায় বলল, শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এবার ফারাহ মাথা তুলে রেগে তাকায় শুধুর দিকে। শুধু ফারাহের দিকেই চেয়ে আছে। ফারাহ রেগে বলে, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়। আপনি জানতো আমায় বিরক্ত করছেন কেন? শুধু রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় খাবে মেয়ে, উঁচু গলা আমার পছন্দ নয়। ফারাহ মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, গাড়িতে গিয়ে বসো। ভাইয়া আসবে। আসবে না, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। ফারাহ ভীষণ রেগে যায়। আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার সাথে যাব না। শুধু প্যান্টের পকেটে হাত গুজে আবারও খানিকটা এগিয়ে এসে ফারাহের দিকে বাবলিসীনভাবে বলে, আমাকে তোমার সাথেই যেতে হবে। ফারাহ আবারও রেগে বলে, আমি জীবনও আপনার সাথে যাব না। শুদ্ধর মেজাজ বিগড়ে যায়। ফারাহের হাত ধরে শক্ত করে ফারাহ অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। শুদ্ধ শুনল না, পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে বলে, উঠে বসো। ফারাহ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুধু রেগে কণ্ঠে বলে, ফারাহ আমার ধৈর্য পরীক্ষা নিও না, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। ফারাহের চোখ টলমল করে ওঠে, শব্দ করে গাড়িতে উঠে বসে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আর চোখে একবার ফারাহের দিকে তাকায়, এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছুদূর গিয়ে হঠাৎই শুদ্ধ আবেগের স্বরে বলে ওঠে, মেয়ে, যার ভেতর পড়ে সে বোঝে, যে পোড়ায় সে বোকা সাজে। ফারাহ চোখ বুজে আছে। শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। লং ড্রাইভে যেতে চাইছো? শুধুর কথা শুনে ফারাহ চোখ মেলে তাকায়। শুধু স্টিয়ারিংয়ে ডান হাত রেখে ফারাহের দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের হকে আবারও ভাগ বসাতে চাইছো? কি সাহস, কি সাহস! ফারাহের ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামানো। ফারাহ বাম দিকে তাকালে দেখলো তাদের বাড়ি পৌঁছে গিয়েছে। শুদ্ধর দিকে তাকালোই না, দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ কিছুই বলল না। ফারাহ তার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুজে শব্দ করে গেয়ে ওঠে, পাখি আমার নিষ্ঠুর, পাখি আমার নিষ্ঠুর বড়, মনও বোঝে না। আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। ফারাহের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বাঁ হাতে সে পানি মুছে নেয়, পায়ের গতি বাড়ায়। একসময় দৌড়ে চলে যায় বাসার ভেতর। পিছন থেকে মৃদু সুরে কণ্ঠ ভেসে আসে, পোড়া মন ভালোবাসা বাসা বাঁধে না। শুদ্ধ শুদ্ধ ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটি প্রসঙ্গে।
নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শুদ্ধ। এগিয়ে গিয়ে বলে, আরে আপু, তুমি এখানে? মিশকে মৃদু হেসে বলে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সামনে ক্যাফেতে চলো, গিয়ে বসি। মিশকে হেসে বলে, আচ্ছা চলো। শুদ্ধ পিছু ফিরে বলে, ইরফান আয়। ইরফান অফিস রুমের দিকে যেতে যেতে বলে, তোরা যা। শুদ্ধ মিশকে একটি ক্যাফেতে বসেছে। শুদ্ধ মিশকাকে অর্ডার করার জন্য বললে মিশকা নিজেই 2 কাপ কফি অর্ডার করে। মিশকা আশেপাশে তাকিয়ে নিজেকে সামনে ডাকে, শুদ্ধ। শুদ্ধ ফোন স্ক্রল করছিল। খালাতো বোনের ডাকে চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলে, জি আপু। মিশকে 2 হাত জমা করে চোখ বুজে বলে, আমি তোমাকে ভালোবাসি শুদ্ধ। শুদ্ধর মুখে হাসি লেপটেছিল, কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবাকতা ভর করে। মিশকে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ নিজেকে সামলে বলে, আপু আমি তোমার ছোট ভাই। মিশকে মৃদু হেসে বলে, ব্যাপার না, বয়স ফ্যাক্ট না। তুমি আমায় বিয়ে করবে শুদ্ধ? শুদ্ধ চোখ নামিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে, সরি আপু, আমার পছন্দের মানুষ আছে, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেই মেয়েটা কি ফারাহ? শুদ্ধ মাথা তুলল না। ফারাহের মুখটা চোখের পর্দায় ভাসতেই ঠোঁটের কোণে কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। মিশকার দিকে তাকিয়ে বলে, জি আপু। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর বলে, আজ আসি আপু, ভার্সিটিতে ক্লাস আছে। মিশকার চোখের কোণে জল চিকচিক করছে, তবে নিজেকে সামনে দ্রুত শুদ্ধর সামনে গিয়ে দাঁড়ায়। ভরা রেস্টুরেন্টের সামনে শুদ্ধকে জড়িয়ে ধরে শক্ত করে। শুদ্ধ হতভম্ব হয়ে যায়। মিশকে শুদ্ধকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বলে, আই লাভ ইউ শুদ্ধ, আই লাভ ইউ ভেরি মাচ। শুদ্ধ দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিশকার থেকে। ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে। মিশকার উদ্দেশ্যে কিছু বলার আগেই মিশকা আবারও শব্দ করে বলে, আমি জানি তোমার উত্তর হ্যাঁ, এখানে কিছু বলতে হবে না, তুমি সাবধানে বাড়ি যাও। শুধু অবাক হয় মিশকের ব্যবহারে, কিন্তু সে কথা বাড়াতে চাইল না। মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে, কিন্তু বয়সে বড় হয় কিছুই বলল না। দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে। মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায়। ফারাহ মিশকার দিকে রেগে তাকিয়ে আছে। শুদ্ধর খালাতো বোন মিশকাকে ফারাহ চেনে। কি বুঝলে ফারাহ? মিশকার কথায় ফারাহ রেগে বলে, তুমি গায়ে পড়া মেয়ে, সেটাই বুঝেছি। মিশকে রেগে যায় ফারাহের কথায়, তবে রাগ দমন করে নিয়ে ফারাহের গাল টেনে বলে, শুদ্ধর থেকে দূরে থাকবে। শুদ্ধ আমাকে ভালোবাসে, বুঝেছ? বাচ্চা মেয়ে আমাদের মাঝে চলে এসেছ। ফারাহ রেগে মিশকের কাঁধে ধাক্কা দিয়ে বলে, শুদ্ধ ভাই তোমাকে ভালোবাসে না, আমি তোমার কথা কখনোই বিশ্বাস করি না। মিশকে হাত মুঠো করলো, ইচ্ছে করছে এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু রাগ গিলে নিল এটা আপাতত প্রয়োজন। অতঃপর মৃদু হেসে বলে, একটু আগেই তো জড়িয়ে ধরলাম, ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিত, কই দিয়েছে? সবচেয়ে বড় কথা, তোমাকে কি কখনো ভালোবাসি বলেছে? জড়িয়ে ধরেছে? আমার সাথে সবই হয়েছে শুদ্ধর। ফারাহের মাথা নিচু, চোখের কোণে পানি। আসলেই তো শুদ্ধ তাকে ভালোবাসে বলেনি। জড়িয়ে ধরা তো দূর, হাতটাও ধরেনি। আর মিশকা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কা দিল না কেন? মিশকা মনে মনে হেসে বলে, বোকা ফারাহ। আর কি শুনবে, সব মানে বোঝো? বিয়ের পর যা হয় সেসবও হয়েছে প্রায়, বুঝেছ তো আমাদের কত গভীর প্রেম। ফারাহ আর নিতে পারল না, হনহন করে বেরিয়ে যায় ক্যাফ থেকে। পিছন থেকে ফারাহের ফ্রেন্ডরা ডাকে, সে শোনে না। চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হয়ে যায়। এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা। রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগেই শুধু দৌড়ে যায় ফারাহার দিকে। ফারাহাকে জোরে টান দিয়ে নিয়ে আসে। ফারাহ শুদ্ধর গায়ে এসে পড়ে। শুদ্ধ ভীতস্বরে বলে, ফারাহ ঠিক আছো? ফারাহ দ্রুত শুদ্ধর থেকে সরে আসে। শুদ্ধ এগিয়ে গিয়ে বলে, এভাবে হাঁটছিলে কেন? অ্যাক্সিডেন্ট হতে পারতো। ফারাহ বাঁ হাতে চোখ মুছে বলে, হলে হতো, তোমার কি? যাও ভেতরে, তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে, আমার কাছে কি? শুদ্ধ বুড়োকুচকে বলে, মানে? কে আমার প্রেমিকা? ফারাহ কিছুই বলে না, উল্টো ঘুরে যেতে নিলে শুধু ফারাহের হাত টেনে ধরে। ফারাহ, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? শুদ্ধর কণ্ঠে অসহায়ত্ব। ফারাহ হাত চাড়া দিয়ে ছেড়ে চিৎকার করে বলে, একজনের সাথে শুয়ে আসবে, আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে, হাত ধরে টানাটানি করবে, এমন স্বভাব কোথা থেকে পেয়েছো শুদ্ধ ভাই? শুধু ফারাহের দিকে অবাক হয়ে তাকালো। আশেপাশে তাকালে দেখলো অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শুদ্ধ খুবই অপমানিত বোধ করে রেগে বলে, ফারাহ তুমি কি বলছো জানো? ফারাহ আবারও চেঁচিয়ে বলে, জানি জানি, যার সাথে ছুঁয়েছো তার কাছে। কথাটা শেষ করার আগে শুধু ফারাহের গালে একটা থাপড় বসিয়ে দেয়।
ফারাহা উল্টো পড়তে নিলে ফারাহের এক ফ্রেন্ড এসে ফারাহাকে আঁকড়ে ধরে। শুদ্ধ চোখ মুখ শক্ত করে তাকায় ফারাহার দিকে। ফারাহ মূলত এক ছেলে ফ্রেন্ড ধরেছে। শুদ্ধ রেগে ফারাহাকে তার দিকে এনে ফারাহের ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে, তোর সাহস কি করে হয় ওকে টাচ করার? ফারাহা শুদ্ধকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে, তুমি আমাকে টাচ করার সাহস কিভাবে দেখাও শুদ্ধ ভাই? ও আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি ওকে আমি। কথাটা বলে ফারাহা ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে, ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে, তুমি ভালোবাসো না মিশকাকে? শুদ্ধ ফারাহার ধরে রাখা সেই ছেলের হাতের দিকে চেয়ে আছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলে, শুধু ভালোবাসি না, সামনের মাসে ওর আর আমার বিয়ে। যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? ফারাহের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মাথা নিচু করে নেয়, তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয়। এত কষ্ট এই জীবনে হয়নি বোধহয়। ফারাহার কিচ্ছু বলে না, বোবা হয়ে সেখান থেকে চলে যায়। 2 বছর আগের কথা ভেবে শুধু দীর্ঘশ্বাস পেল। ফারাহার জীবনে সেই ফ্রেন্ডের অস্তিত্বই নেই। শুদ্ধর জীবনে মিশকা নামে সেই মেয়েও নেই। তার বিয়ে হয়ে গিয়েছে। মাঝখান থেকে শুদ্ধ আর ফারাহের মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো। শুদ্ধ অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারহাকে। সে জানে তার ভুল ছিল। তার বলা সে কথাগুলো ভীষণ ভারী ছিল। শুদ্ধর মনে হয় রেগে দুটো থাপ্পড় দেয়া বেটার, যেমনটা ইরফান করে। থাপ্পড়ের দাগ একদিন মুছে যায়, কিন্তু কথার দাগ মুছে যায় না, সারা জীবন থেকে যায় সে ক্ষত। ফারাহ সেদিনের পর থেকে শুদ্ধকে তুমি থেকে আপনিতে উঠে আসে। দেখা হলে এভাবেই অ্যাভয়েড করে। ফোনের রিংটোনে শুদ্ধর ধ্যান ভাঙে। ঝাপসা চোখে কয়েকবার পলক ঝাপটালো। যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারাহকে 2 বছর আগেই পেয়ে যেত, কিন্তু কিছুই ঠিক নেই। নিজেকে সামনে কল রিসিভ করলো। ওপাশ থেকে ফাইজ বলে, ভেতরে আয়। শুদ্ধ মৃদু সুরে বলে, তোর বোনকে দিবি? নিতে পারলে নিয়ে যা। শুদ্ধ সিটে মাথায় এলিয়ে শক্ত কণ্ঠে বলে, আয় শোয়ার ফাইজ, তোর ঘাড়তারা বোনকে আমি তোর বিয়ের আগে বিয়ে করব। আমাকে 2 বছরের বিরহের আগুনে জ্বালিয়ে ছারখার করলো মেয়েটা, আর নিতে পারছি না। প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর তেরামি ছুটাবো আমি। কথাগুলো বলে কল কেটে ফোন ছুঁড়ে মারল পাশের সিটে। অসহ্য লাগে তার সবকিছু। ইরফানের ডিভোর্সের ব্যাপারে কিছু বললে না যে? তারেক নওয়াজ স্ত্রীর কথায় তার দিকে তাকায়, মৃদু হেসে বলে, এটার প্রয়োজন হবে না। ইরফানকে একটু সময় দাও, ও মাইরাকেই মেনে নেবে ইনশাল্লাহ। রুমা নেওয়াজ জাহারার কথা বলতে চাইল, কিন্তু তার মন সায় দেয় না এতে। জাহারা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গিয়েছে। সেই বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দেবে, ব্যাপারটা কেমন যেন। সবচেয়ে বড় কথা, ইরফান নিজেই হয়তো এটা মানবে না। রুমা নেওয়াজ আর সাহস করলে না এই ব্যাপারে এগোতে। বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছে ভীষণ দৃষ্টিকটু লাগে। তার বোন আর জাহারা চলে গিয়েছে, ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন একবার। ফাইজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণের মাঝে পৌঁছে যাবে। সব রেডি করেছো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ দেখছি। রুমা নেওয়াজ রান্নাঘরে গিয়ে মাইরাকে দেখে বলে, কি করছো এখানে? মাইরা মাথা নাড়ল, কিছু না। রুমা নেওয়াজ মাইরার দিকে তাকালো। মেয়েটা একটা সুতি 3 পিস পরে আছে। তিনি গম্ভীর গলায় বলেন, আমার ঘরে এসো। এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেলে মাইরা তার শাশুড়ির পিছু পিছু যায়। রুমা নেওয়াজ আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মাইরার হাতে দেয়। মাইরা ভুরু কুচকে চেয়ে আছে শাড়ির দিকে। এটা দিয়ে তার কি কাজ? তার ভাবনাকে স্থির করতে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, বাসায় মানুষ আসবে, এই শাড়িটা এখন গিয়ে পরে নাও। মাইরার মনে পড়ে যায়, আজ তো ইনায়ার শ্বশুরবাড়ি থেকে লোক আসার কথা। তবে সে তো শাড়ি পরতে জানে না। শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ি মায়ের পানে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আন্টি আমি তো শাড়ি পরতে পারি না। রুমা নেয়াজ রেগে বলেন, আমি তোমার আন্টি? মায়েরা আমতা আমতা করে বলে, সরি সরি মা। রুমা নেয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন। এগিয়ে এসে মাইরার হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন। এরপর শাড়ির ভাঁজ থেকে ব্লাউজ পেটিকোট বের করে মাইরার হাতে দিয়ে বলেন, এই দুটো পরে এসো যাও। মাইরা বুঝলো তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দিবে। কথা না বাড়িয়ে চটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে। রুমা নেওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মাইরাকে। শাড়ি পরানো সম্পূর্ণ করে মাইরার পানে তাকায়। ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা কেমন জলজল করছে। মাইরার সিল্কের চুলগুলো কোমরের নিচে অব্দি ঠাঁই পেয়েছে। রুমা নেওয়াজ মনে মনে বললেন, মাশাআল্লাহ। মাইরার শাড়ি পরে ভীষণ আনিজি লাগছে। আগে কখনো শাড়ি পরা হয়নি, এটাই প্রথম। যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে,
তবুও অস্বস্তি হচ্ছে। মাইরা রোমানিওয়াজের দিকে তাকিয়ে হেসে বলে, শাশুড়ি মা আমাকে কি ভালো লাগছে? রোমানিয়াস ভুরুকুসকে তাকায় মাইরার দিকে। শাশুড়ি মা, এটা কেমন সম্বোধন? তিনি ছোট করে বলেন, ভালো লাগছে। তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো, আমার কাজ আছে। কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখল। আসলে সুন্দর লাগছে তো। আয়নার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, আয় হায়, শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে। পিছন থেকে তারেক নওয়াজ ঘরে আসতে আসতে বলে, আমার আম্মু কিন্তু ভীষণ সুন্দর, আর সেটা 1000 গুণ বেড়ে গিয়েছে। শ্বশুরের গলা পেয়ে মায়েরা কিছুটা লজ্জা পায়, আয়না থেকে দূরে সরে আসে। আমতা আমতা করে বলে, বাবা আমি যাই। এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়ার ঘরে গিয়ে দেখে ইনায়া একা একা শাড়ি পরছে। মাইরা দৌড়ে ইনিয়ার দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেক খুলে যায়। মেয়েটার মনেই নেই সে শাড়ি পরেছে। মাঝপথে দাঁড়িয়ে অসহায় চোখে আধখোলা শাড়ির দিকে তাকায়। ইনায়া হেসে বলল, মাইরা তোমায় অনেক সুন্দর লাগছে। মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইনায়ার দিকে ধীর পায়ে এগিয়ে গিয়ে বলে, খুলে গেল তো আপু, তুমি শাড়ি পরাতে পারো? ইনায়া হেসে বলে, পারবো না কেন? এটা কি এমন কঠিন কাজ? কথাটা বলে তার আঁচল ঠিক করে মাইরার কুচি ঠিক করে দেয়। আরও কয়েকটা পিন আপ করে। মাইরা একটু হেঁটে বলে, আপু এবার মনে হচ্ছে খুলবে না। ইনায়া মৃদু হাসে। মাইরা ইনায়ার হাত ধরে বলে, আপু তোমার কি আজকেই বিয়ে হবে? বাড়ি সাজালো না যে? ইনায়া লাজুক চোখজোড়া নামিয়ে নেয়। আলতো হেসে বলে, বিয়ের ডেট ফিক্স করতে আসছে, আজ বিয়ে নয়। মাইরা ইনায়াকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন আপু। ফাইজ, ফারাহ, শুধু, ইরফান সহ তারেক নেওয়াজ ও ফাইজের বাবা মা আর ফাইজের মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনা করছে। তারেক নেওয়াজ ফাইজের বাবার উদ্দেশ্যে গলা ছেড়ে বলেন, তবে সামনের মাসের শেষে শুক্রবার, এটাই ফাইনাল রইল। শুধু হঠাৎই বলে ওঠে, মামা ফাইজ বিদেশ থেকে ফেরার আমরা বন্ধুরা মিলে সেদিন সেলিব্রেশন রেখেছি। পাশ থেকে ফাইজ বাঁকা চোখে তাকায় শুদ্ধর পানে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, শালা বেয়াদব, মিথ্যে বলতে একটুও বাচ্ছে না। শুদ্ধ রেগে বলে, না বাচ্ছে না, মির্জাফরদের দল। বলছি তো তোর আগে আমি বিয়ে করব, আগে তোর বোনকে আমায় দে, এরপর আমার বোনকে পাবি। ফাইজ রেগে যায়। অপর পাশে বসা ইরফানের উদ্দেশ্যে বলে, তোর ভাইকে কিছু বল, আমি আর ওয়েট করতে পারবো না, বলে দিচ্ছি। ইরফান বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে। ফাইজ অসহায় চোখে তারেক নওয়াজের দিকে তাকায়। পাশ থেকে শুদ্ধ বলে, আর 2 মাস অপেক্ষা করুন মামা, ফাইজের কাজের খুব চাপ। ফাইজ রাগে হাতের আঙুল পাকায়, নিজেকে শান্ত করে গম্ভীর গলায় বলে, আমি একদম ফ্রি। আরে তোর ম্যানেজারের সাথে আমি সব শুনেছি, তুই 2 মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের বোন তো থাকছেই, ওকে অন্য কোথাও বিয়ে দিব না, নিশ্চিন্তে থাক। শুদ্ধর কথায় ফাইজের বাবা মা সহ তারেক নেওয়াজও ভুরু কুঁচকে তাকায়। ফাইজ বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধকে টেনে বাইরে নিয়ে যেতে যেতে বলে, এক্সকিউজ মি, আসছি। শুদ্ধ আর চোখে ফরাহের দিকে তাকায়। ফরাহা শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধ তাকালে দ্রুত চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটুখানি হেসে ফাইজের সাথে যায়। বাইরে বেরিয়ে ফাইজ শুদ্ধের কলার ধরে বলে, তোকে ছাড়বো না আমি শুদ্ধ। শুদ্ধ রেগে ফাইজের হাত জারা দিয়ে সরিয়ে দেয়। কি ভেবে যেন হেসে বলে, তোকে 2 মাস সময় দিলাম, যা তোর বোনকে মানা, এরপর একসাথে বিয়ে করব দুজন। ফাইজ শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার বোন দিবই না। শুধু শার্টের ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফাইজের দিকে এগিয়ে এসে বলে, বিলিভ মি, আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেরামি সহ্য করেছি। দুনিয়ায় আর ভাই নেই, বোন তেরামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাতে পারিস না, ওকে আমিই নিষেধ করব। তোদের ননির পুতুলকে আমি জাস্ট ছাড়বো না। 2 বছর হলো বসে বসে আঙুল চুষছি, আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে। যৌবন শেষ হোক, এরপর তোকে আমার বোন দেবো, যা, নয়তো এভাবে ইনেয়ার জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি। ফাইজ রেগে বলে, আমি ইনায়াকে আজকেই বিয়ে করব, ওয়েট। শুধু শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ ফাইজের দিকে, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায়, কিছুই বলে না। ফাইজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে শুদ্ধর কাঁধে হাত রেখে বলে, আমি কি করব? শুদ্ধ রেগে ফাইজের হাত চাড়া মেরে সরিয়ে বলে, যা বিয়ে কর। ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দিই। শালা এমন বোন আমার হলে ওকে চড়িয়েই সিধে করতাম। একটু থেমে শান্ত গলায় বলে, ভেতরে যা, মামারা ওয়েট করছে। ফাইজ জাবদারিতে হাত বুলিয়ে বলে, তুই আয়। ভাল লাগছে না, যা তুই, পরে আসছি। এই বলে একটা সিগারেট ধরায়।
ফাইজ কিছুই বলল না, দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায়। আড়ালে দাঁড়িয়ে ফারা শুদ্ধর পিছন পিঠে নীরবে চেয়ে থাকে, চোখ জোড়ায় চিকচিক পানির কণা। মাইরা ইনায়ার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে। ইনায়ার ফাইজকে ছাদে পাঠিয়েছে সবাই। মাইরার মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে। ঋতুকে দিয়ে এক প্যাকেট পটকা আনিয়েছিল, সেটা নিতেই মূলত এসেছে। শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। মাইরা শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মাথা ঢেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে সবাই কথা বলায় ব্যস্ত। মাইরা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয়। সে সময় ফাইজের মামাতো ভাইয়ের চোখ পড়ে সিঁড়ির দিকে। মাইরা দৌড় দেওয়ায় মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। ফাইজের মামাতো ভাই ইনায়ার সাথে পড়ে, খুব বেশি বড় নয়। পিছন থেকে মাইরাকে দেখে ছেলেটা হাঁ করে সেদিকে তাকিয়ে থাকে। ইরফান বাম পাশের একটা সোফায় বসা ছিল। ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফাইজের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে। ছেলেটার এমন দৃষ্টি দেখে ইরফানের ভুরু কুঁচকে নিল। তার দৃষ্টি অনুসরণ করে উপর দিকে তাকালে দেখল দোতলার বারান্দা দিয়ে শাড়ি পরিহিতা খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে। মাইরার বাম পাশ দেখে ইরফানের চিনতে একটু কষ্ট হয়নি, এটা মাইরা। দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার পানে তাকালে দেখে সে এখনো মাইরার দিকে হাঁ করে চেয়ে আছে। মুহূর্তে ইরফানের চল শক্ত হয়ে যায়। এক হাঁটুর বয়সী মেয়ের জন্য আরেক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেওয়ার তীব্র ক্ষোভ জাগল। ইরফান দাঁড়িয়ে আছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফয়েজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তার বাবা মা, ফায়েজের বাবা মা কথা বলায় ব্যস্ত। ইরফান শক্ত গলায় বলে, আমার সাথে এসো। ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করল না, উঠে দাঁড়ালো। ইরফান বাইরের দিকে এগিয়ে যায়। ছেলেটাও পিছু পিছু যায়। ইরফান একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমার জন্য 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবে গো। ইরফানের কথায় ছেলেটা অবাক হয়। সে তো মেহমান এই বাড়ির। যদি সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল, কিন্তু সে তো বাচ্চা নয়। পিছন থেকে শুদ্ধ বলে, আমার কাছে সিগারেট আছে, ওকে দিয়ে আনাচ্ছিস কেন? ইরফান পকেট থেকে 500 টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে, দ্রুত যাও। শুদ্ধ ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে, কি করছিস ইরফান? ও আমাদের মেহমান। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকায়। এরপর ছেলেটার দিকে তাকালে দেখলো সে বাড়ির ভেতর উকি দিচ্ছে। ইরফান খুব ভালো করে বুঝলো এই ছেলের মনোভাব। সে নিজের উপর বিরক্ত। এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরও দ্বিগুণ হচ্ছে। কিছু না বলে হনহন করে ভেতরে চলে যায়। ছেলেটা সহ শুদ্ধ দুজনেই বোকা বনে তাকায়। শুদ্ধ ফাইজের মামাতো ভাইয়ের হাত ধরে প্রসঙ্গ এড়াতে বলে, চলো তোমাকে এক জায়গায় ঘুরিয়ে আনি। ছেলেটা কিছু বলল না। ইরফানের কাজে কিছুটা বিব্রত বোধ করছে। পিছন ফিরে আরেকবার তাকায়। মায়ের কথা ভাবে, মেয়েটাকে দেখে তো বাচ্চা মনে হলো। ভাবলো এই লোকটার বোন হয়তো। লোকটা কেমন গম্ভীর টাইপ। এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনরাই কি অমন ভয়ঙ্কর সুন্দর হয় নাকি? কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো। মাইরা চুপি চুপি ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে, হাতে একটা লাইটার, অপর হাতে পটকার প্যাকেট। তার উদ্দেশ্য ইনায়া আর তার বরকে একটু চমকে দেওয়া, এই পটকা ফুটিয়ে। গ্রামে সব অনেক ফুটিয়েছে, অনেকদিন পর এমনটা আবারও করতে পেরে মেয়েটা ভীষণ খুশি। ইনার কথা ভেবে বেশি হাসি পাচ্ছে। ছাদের লাস্ট সিঁড়িতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায়। পিছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছো? মাইরা ভয় লাফিয়ে ওঠে। সে সময় পটকা ফুটে যায়। সেই শব্দ আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয়ে চিৎকার দিতে গেলে ইরফান মাইরার মুখ চেপে ধরে। মাইরা ইরফানের বুকে হেলে যায়। অন্ধকারে ইরফানের ঝলঝল করা রাগান্বিত চোখ দেখে ডোক গেলে ওপাশ থেকে ইনায়ার চিৎকারের আওয়াজ ভেসে আসে। ইরফান তাতে দাঁত চেপে বলে, এখানে বাদরামি করতে এসেছো স্টুপিড? মাইরা ডোক গিলে দুদিকে মাথা নাড়ায়, মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান নিজেই হাত সরিয়ে নেয়। মাইরা ভীতু গলায় বলে, সরি সরি, কিছু বলবেন না প্লিজ। ইরফান বিরক্ত নিঃশ্বাস ফেলে মাইরার হাত ধরে নিচে নামতে গেলে মাইরা শাড়ি পরা অবস্থায় নামতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ভীতুস্বরে বলে, ছাড়ুন আমায়, পড়ে যাব আমি। কথা বলতে বলতে সত্যিই পড়ে যেতে নেয়। তার আগেই ইরফান দু হাতে মাইরাকে আগলে নেয়। রেগে বলে, হাঁটতে পারো না ইডিয়েট? মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, শাড়ি পরে হাঁটতে পারছি না, ছাড়ুন, আমি ধীরে ধীরে নামছি। ইরফান বিরক্ত, চরম বিরক্ত মাইরার কাজে। খুব ভালো করেই বুঝেছে এই বাদর এখানে বাতরামি করতে এসেছে। একটু আগের শব্দটা এই বাদরের করা কারসাজি সেটা বুঝেছে। ইরফান দ্রুত মাইরাকে কোলে তুলে ধূপধাপ পায়ে সিঁড়ি পেয়ে নামতে থাকে। মাইরা হাঁ করে চেয়ে আছে। মুচড়ামুচড়ি করে বলে,
আরে আমায় নামান, উফ আল্লাহ ছাড়ুন আমায়। ইরফান মাইরার কথা কানে নিল না। সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মাইরাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয়। উল্টো ঘুরে মাইরার দিকে শক্ত চোখে তাকায়। মাইরা বারবার চোখ গেলছে। পটকা ফুটানোর আওয়াজ তো পেয়েছে এই লোক। এখন তাকে কি করবে? মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাত পিছনে লুকিয়ে ফেলে। ইরফান এগিয়ে এসে বলে, কি লুকোচ্ছ? বের করো। মাইরা ঢোক গিলে মিনমিন করে বলে, না প্লিজ। ইরফান রেগে মাইরার পিছনে হাত দিলে মাইরা কয়েক পা পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। ইরফান রেগে যায়। এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে। আবার যেন এসব বাদরামি করতে পারে। ইরফান এগিয়ে গিয়ে জোর করে মাইরার পিছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায়। সাথে সাথে ছুঁড়ে ফেলে অদ্ভুতভাবে বলে, হোয়াট রাবিশ। মাইরা গলার সাথে থুতনি ঠেকিয়ে চোখ খিচিয়ে নেয়। ছাদে পটকা জ্বালিয়ে তার পাশেই তারই নাড় পেয়েছিল। ছাদে কাপড় মেলে দিয়েছিল, বিকালে আনার সময় এটা কখন যে পড়ে গিয়েছিল বুঝতে পারেনি। তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল। এই লোকটার সামনে আর কত যায় পড়তে হবে তাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মাইরার থেকে কয়েক পা পিছিয়ে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এরপর মাইরার দিকে তাকায়। কালো শাড়ির আবরণে লজ্জানত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল। মাইরা সেই যে মাথা নিচু করে চোখ বুজে আছে, খোলা চুলগুলোর কিছু অংশ পিঠ সরিয়ে দু কাঁধ ছাড়িয়ে সামনের দিকে এসেছে। মেয়েটা দু হাত জমা করে সমানে কোচলায়। ইরফানের মনে পড়ল সেই ছেলে মাইরাকে এভাবেই দেখেছে। এত খোলামেলাভাবে দেখে নিয়েছে। মুহূর্তেই শান্ত চোখজোড়া শক্ত হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, শাড়ি পরেছ কেন? মাইরা মাথা নিচু করেই মিনমিন করে বলে, আপনার আম্মু পরিয়ে দিয়েছে। ইরফান আড়াআড়িভাবে দু হাত বেঁধে গম্ভীর গলায় বলে, শাড়ি খোলো। মাইরা সাথে সাথে চোখজোড়া মেলে, তবে মাথা উঁচু করে না। মেঝের দিকে দৃষ্টি রেখেই ঢোক গিলে। ইরফান ধমকে বলে, বাংলা বোঝো না, স্টুপিড। মাইরা কেঁপে ওঠে। তার সত্যি সত্যি ভা ভা করে কাঁদতে ইচ্ছে করছে। ফাইজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসলো? ইনা ভয়ে মৃদু কাঁপছে। বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখল একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে। তাহলে এই বাদরামিটা কে করল? ফোন পকেট রেখে ইনার দিকে এগিয়ে এসে পকেট হাত রেখে দাঁড়ায়। ইনার মাথা নিচু। ফাইজ আরো দু পা এগিয়ে আসে। ইনা চোখ বড় বড় করে তাকায়। কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, লিটল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছ। ইনা দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ভ্রু কুঁচকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছ? ইনা দু দিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এইসব বাদরামি কে করেছে? পটকা ফুটিয়ে আমার হাফ বউয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনা পিছন দিকে আরেকটু চেপে যায়। আমতা আমতা করে বলে, মাইরা হয়তো। এটাকে? ভাইয়ার বউ। ফাইজ দু হাত আড়াআড়ি ভাবে নিয়ে ডান হাতের দু আঙুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি। কিন্তু এরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? ইরফানের বউ এরকম বাদর? আনবিলিভাবল। ইনা রেগে বলে, মাইরা অনেক ভালো। ফাইজ ভ্রু কুঁচকে তাকায় ইনার মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না। আমার রাগ ভাঙাবে, বুঝেছ? ইনা মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বয়েই গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে। মাঝের দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। ইনা পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাত রেলিংয়ের উপর ভর করে রাখে। মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনার মুখপানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনা চোখ বুজে মৃদুস্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফাইজ একপেশে হাসে। লো ভয়েসে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটল কুইন। তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করব না কিন্তু। কথাটা বলে ইনার থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেট দু হাত গুজে আফসোসের সুরে বলে,
আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে না কি? আমি শুদ্ধ ইরফানের সব এক কেস। আমাদের জ্বালা কেউ বোঝে না। বোঝে না। ইনায়া ভ্রু কুঁচকে নিল। ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসের? ওহ, হয়তো মাইরাকে তাড়ানোর অপেক্ষার কথা বলেছে। ইনায়ার মন রা-প হয়। মাইরা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে। ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে। ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ার কথা শুনে। ইনায়া বোকাচোখে ফাইজের দিকে তাকায়। এমন লের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে স্টের কথা বলছে, আর ও লোক হাসছে। অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর আ ভেরি সিলি গার্ল। ইনার চোখে মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল। এই লোক উল্টো তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোসের সুর তুলে। বোঝে না রে, বোঝে না। আমাদের দুঃখ কেউ বোঝে না। ইনা আর চোখে ফাইজের দিকে তাকায়। চাঁদের আলোয় ফাইজের আফসোস এর ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনার মায়া হলো। ফাইজ হঠাৎ ইনার দিকে তাকালে ইনা থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে, সময় ব্যয় না করে ইনার পাশে দাঁড়ায়, তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেট হাত রেখে ডান পা রেলিংয়ের সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাফ বউয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনা চোখ বুজে নেয়। হৃৎস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুতপায়ে এগোয়, কয়েক পা ফেললে ফাইজ ইনার সামনে তার বাম পা রাখে। ইনা হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। ফাইজের হাত পকেট। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। পা পিছিয়ে ইনার পিছনে দাঁড়ায়। ইনার মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে ডাকে, বি রেডি, মাই লিটল কুইন, ফর আ হালাল টাচ। ইনার যায় কান গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সব শক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে। হাত তুলে টানা দিয়ে বলে, আহা, অপেক্ষা। লিটল কুইন, লাভ ইউ। ইনা ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যোজ্জ্বল ফাইজের পানে। কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইয়োর পার্সোনাল। আমি কিছু বলেছি? মাইরা এবার রেগে যায়। অসভ্য লোক। তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে হাত রেখে রেগে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন? আপনার সামনে আমি শাড়ি খুলব না, বুঝলেন? ইরফান রেগে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেয়ালের সাথে চেপে দাঁড়ায়। মাথা নিচু, তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মাইরার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার কাছে চলে আসে। আর তার ভেতর হয় সুনামি। উফ। তার ভাবনার মাঝেই ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড, আমার সামনে শাড়ি খুলতে বলেছি। আই নো, ইউ আর আ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকায়। ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মাইরা ভাবনার জগৎ। এই জগৎ কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না। বদহজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনাকে দেখতে পায়। ইনা এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়। সেখানে এখনো সবাই বসে। ইনার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি উই স্টুপিটের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনা অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিট মানে যে মাইরাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর ওকে জানবে। মাইরা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনার এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকের সুরে বলে, হোয়াট? ইনা কিছু না বলে চলে যেতে নিলে মাইরা দরজা খুলে বলে, আপু আমাকে নিয়ে যাও। মাইরার কথা শুনে ইনা পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। সামনে তাকালে দেখল ফাইজ আসছে। আর নিচ থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই উপরে আসছে। হাত মুঠো করে মাইরার দিকে তাকায়।
তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনা কিছু বলার আগেই ইরফান রেগে মাইরাকে তার ঘরের ভেতর গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতর গিয়ে মাইরা পড়ে যাওয়ার আগেই মাইরাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে উঠতে চায়, তার আগেই ইরফান মাইরার মুখ ডান হাতে চেপে ধরে। মাইরা চোখ বড়বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ ও র দিয়ে সব দাঁত ফেলে দিব। ইডিয়েট। মাইরা বা হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না ইরফানের শক্তির সাথে। ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে। মাইরা চোখ নামিয়ে নেয়। দরজার উপাস থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে দেয়। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মাইরাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মাইরা কিছু বলতে নিলে তার আগেই ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ কর, আই শোয়ার এই গাল থাপড়ে লাল করব, স্টুপিড। মাইরা সাথে সাথে তার হাত গালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলেছিল। ইরফান বা হাতে মাইরার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মাইরা অসহায় মুখে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না। লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে। বিয়ের পর আর আসবো না। তখন বউয়ের ঘর আমার ঘর। দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়। এর ঘরে কি গুপ্তধন আছে না কি? জীবনে তো এমন করেনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না। থাকলেও তো কেউ এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মাইরার একটা 3 পিস আর একটা বই নিয়ে দাঁড়ায় ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড়, বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই, জামার দিকে। দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছুই বলল না। দরজা খুলে ভেতরে ঢুকে ফাইজের মুখের উপর দরজা লাগিয়ে দিল। ফাইজ তবদা খেয়ে চেয়ে আছে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যে বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? ইরফান তো ওর বউকে নিয়ে থাকতে শুরু করেছে। তুই বললি ও নাকি ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুত ইরফানের ঘরের বন্ধ দরজার দিকে তাকায়। আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেন এর সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব। ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসল। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার উপর রাখে। মাইরা বিছানার উপর বসেছিল। জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়ব না। ইনা আপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরতে নিলে ইরফান মাইরার হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, খেতে না চাইলে চুপচাপ যা বলেছি কর। মাইরা অসহায় মুখ করে রাখে। একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পা এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেগে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মাইরা চোখ বড়বড় করে তাকায়। পা পিছিয়ে গিয়ে দিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না, আমি এখানেই চেঞ্জ করছি। গো।
মাইরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি। মাইরার মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডানদিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মাইরা দ্রুতপায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল। বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখল। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মাইরা ভীষণ অবাক হয়। অমন তোত্তারা, মাথার চুল ইয়া বড় বড় পা, গো, লোকের ঘর এত গোছালো কি করে? কিছু ফার্নিচার সাদা, আর কিছু কালো। অন্য কালারের একটা ফার্নিচার ও নেই। মাইরার তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো। খুলতে চাইল, কিন্তু ইনা এত এত পিন লাগিয়ে দিয়েছে, মাইরা একটু চেষ্টা করেই রেখে দিল। বিরক্ত লাগছে তার। মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুজল। বিছানার চাদরটাও সাদা। মাইরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইল। কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো, তাই আবার চুপচাপ শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করল, ছটফটায় মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো। কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝেই মাইরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজেরা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছে। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখজোড়ায় বিস্ময় ভর করে। মাইরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে। খাটের কিনারায় মাথা রেখে চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অবধি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়। মাইরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে দেখল ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মাইরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়। শার্টের 3টে বোতাম খুলে। ঘেমে গিয়েছে। সোফা টেবিলের উপর থেকে এসির রিমোট নিয়ে এসি অন করল। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করল না। ধীর পায়ে এগিয়ে মাইরার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মাইরার কাজে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মাইরার মুখের উপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা, গোলগাল, শান্ত মেয়ের মুখপানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গম্ভীর মুখায়বে চেয়ে রইল কতক্ষণ নিজেও বুঝল না। মাইরা ঘুমের মাঝেই নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। হাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের পায়ের মাঝ বরাবর গেলেও আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মাইরার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মাইরার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মাইরার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালে মাইরার ফর্সা উন্মুখ ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড। এই বলে বেকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মাইরার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে গুটিসুটি মেরে শোয়। তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখমুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিটপিট করে চোখ মেলে তাকায়। বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। দেয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে সকাল 11:30 প্রায় বেজে গিয়েছে। মাইরা চোখ বড়বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসেনি ভাবল, এসে যদি দেখত সে তার বিছানা পুরো দখল করে শুয়ে আছে নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করল, দয়ামাহীন লোক একটা। ডান হাতে মাথার চুল টেনে ধরল। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামল। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করল, পারছে না। এটা কিভাবে লাগায়? বিরক্ত হয় মাইরা। পিছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ আসে, কি করছো?
ইরফানের গলা পেয়ে মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না। চুপচাপ মাইরার দিকে চেয়ে থাকে। মাইরার মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মাইরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মাইরা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিলে মাইরা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মাইরার ডান বাহু চেপে ভ্রু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা চোখ বুজে বা হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মাইরার নীরবতায় ধমকে বলে, স্টুপিড। হোয়াট হ্যাপেন্ড? মাইরা বিরক্ত হয়। এখন শুধু ইংলিশ ঝাড়বে আর তাকে ধমকাবে। রেগেমেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথা আমার ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মাইরার হাত চেপে বলে, স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না? কি হয়েছে? মাইরা বিরক্তি নিয়ে রেগে বলে, মাথা থা করছে বুঝলেন? ও আপনি তো আবার ইংরেজ। বাংলা বলতে বুঝতে কষ্ট হয়, হেডেক হেডেক। ইরফান শক্ত হাতে মাইরার মুখ চেপে ধরে। সেভাবে ধরেই মাইরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রার থেকে ফার্স্ট এইড বক্স বের করে। মাইরা হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফান ফার্স্ট এইড বক্স থেকে টাফলিন নিয়ে মাইরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মাইরা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়। শুধু তার মুখ চেপে ধরে। লোক একটা। ইরফান মাইরার গাল চেপে রেগে বলে, আমায় রাগিও না। এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে। মাইরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মাইরার গাল ছেড়ে দেয়। মাইরা রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে। আপনি তো আমাকে আপনার এই জেল খানায় আটকে রেখেছেন। লোক একটা। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরতে নিলে ইরফান মাইরার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্যপনা করলে দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। মাইরার এই লোকটাকে করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের উপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে চোয়াল শক্ত হয়ে যায়। আর নিতে পারছে না একে। মাইরাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মাইরার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের উপর ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মাইরার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মাইরা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপর পড়ল, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলেই গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমন টানছে কেন এই লোক? মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল, গিলে খাওয়া চোখে তার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত, রাগ সব হজম করাই ব্যস্ত হল। আল্লাহই জানে সে করেছেটা কি। ইরফান বা হাতে মাইরার কাঁধ চেপে ডান হাতে মাইরার গাল চপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই। সেই দুপুরে খেয়েছিল, এখন 12টা বাজতে চলল। মাঝে ক্ষুধা লেগেছিল, কিন্তু খায়নি। আর এখন এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে, নিজে গো ল, তাই আমাকেও গো ল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মাইরাকে ছেড়ে রেগে বলে, বকবক করেই তো পেট ভরিয়ে ফেলো। মনে থাকবে কি করে? স্টুপিড। মাইরা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বকবক করে আবার কার পেট ভরে? যৎসব আজগুবি কথা। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান আবারও মাইরার হাত শক্ত হাতে চেপে রেগে বলে, আবার কোথায় যাচ্ছ? মাইরা রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে। ইরফান রাগী চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। কিছু খেয়ে ওষুধ খাবো। ইরফান থতমত খেয়ে মাইরার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে, ওহ ইয়া।
শিওর, গো। মাইরা নিচে নেমে চারদিকে অন্ধকার দেখে। সবাই ঘুমিয়েছে বোধু। খাবার যে কোথায় সে তো জানে না। কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটিমিটি আলোর মাঝে মাইরা চেয়ার টেনে বসল। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের কণ্ঠ পায়। থাপ ও র খাওয়ার জন্য এত উতলা। মাইরা ধরফর করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখল। মাইরা ভ্রু কোঁচকাল। উপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে। খাবার কই? মাইরার মিনমিন কণ্ঠ, খুঁজে পাইনি। ফ্রিজ চেক করেছিলে? মাইরা ভাবে, তাই তো। আসলে তার ঘুম পাচ্ছে। টেবিলে থাকলে ঝটপট খেয়ে নিত। আবার কে খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে চাইছিল। মাইরার চুপ থাকায় ইরফান আরো রেগে যায়। ধমকে বলে, অ্যানসার মি, স্টুপিড। মাইরা কেঁপে ওঠে। এই লোকটা তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পায় একদম সামনেই একটা প্লেট। ইরফান ডাইনিং এর লাইট জ্বালিয়ে দিয়েছে। মাইরা প্লেট এর ঢাকনা সরিয়ে বুঝল হয়তো তার শাশুড়ি মা তার জন্যই সজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করল। আর চোখে বাঁদিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়েচেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে, আপনি যান। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। এগিয়ে এসে মাইরার পাশের চেয়ারে বসে পড়ে। মাইরা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রোল করতে করতে গম্ভীর গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। মাইরা তার প্লেটের দিকে তাকায়। মুখটা অসহায়। ডানদিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে একবার তাকায়। ইরফান 2 হাত মেলে টেবিলের উপর রাখায় তার হাত মাইরার হাতের সাথে লাগছে। মেয়েটা বাম হাত নামিয়ে তার কোলের উপর গুটিয়ে রাখল। আরেকটু চেপে যেতে চাইলে ইরফান ফোনের দৃষ্টি নিবন্ধ রেখেই গম্ভীর গলায় বলে, মেঝেতে বসে খেতে চাইছো? মাইরা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মাইরার দিকে তাকায়। চোখ মুখে তীব্র বিরক্ত সাথে রাগ। মাইরার কাঁদতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মুখ ফসকে বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? মাইরা কেঁপে ওঠে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেট ডান হাত গুজে দাঁড়ায়। বা হাতে কল রিসিভ করে কানে ফোন ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মাইরা একটু স্বস্তি পায়। দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে ইরফানের উপর কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেয়া ইরফান ভালো। কম ভয় লাগতো। কিন্তু এখন জিনের কথা ভেবে মাইরার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মাইরা। তার মনে হচ্ছে, হয় ইরফানকে জিন ধরেছে, নয়তো তার এতবার মুখ ফসকে পাক গো ল বলায় আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে। তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখল মাইরার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মাইরার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করল, স্টুপিড বাদর। এরপর ডাইনিং এর লাইট অফ করে 2 সিঁড়ি পর পর দ্রুতপায়ে উপরে উঠে যায়।